আমি এবার সেই শক্তিকে উদ্দেশ্য করে রক্ত জবা ফুলে লাল চন্দন মাখিয়ে ছুঁড়ে মারলাম, আর সাথে সাথেই অপশক্তির কালো ধূম্র নড়ে উঠল, যেন ব্যথায় কোকিয়ে উঠল সে। আমি পুজো এগোতে লাগলাম। আগুনে আহুতি দিলাম 108টা বেল পাতা, ঢেলে দিলাম 1 শিশি ঘি। পিবন্তিং রুধিরং মোহ চতুর্বাহুযুক্তং দেবীং বরাভয়করং স্মরে। কে 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 ওখানে? যেখানে ঠিক তাই। আর আজকে আপনাদের ভয়ের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে আসবে লেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্পের প্রথম পর্ব নিশির ডাক। গল্প পাঠে সৌরভ, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় মিমো, গল্পের সূত্রধার আমি শিউলি। তাহলে শোনা যাক। বাড়ি থেকে যখন বেরোলাম তখন 9টা বেজে গেছে। বাইরে রোজকার মতোই ভিড় আর জ্যামে ঠাসাঠাসি অবস্থা। রাস্তাটা খুব একটা বড় নয়, কিন্তু রোজ বড় বড় গাড়ি ঢোকার ফলে সে গাড়ি আর ঘোরানো সম্ভব হয় না। এদিকে পেছনে তখন আরও গাড়ি এসে ভিড় করে। সব মিলিয়ে একদম চাতা অবস্থা। রোজ এই মরা গরম সহ্য করে ভিড় ঠেলে যখন অফিসে গিয়ে পৌঁছাই, তখন প্রাণ পাখিটা বুক চিরে ঠেলে বেরিয়ে আসতে চায়। আজকেও যখন পৌঁছালাম তখন ইতিমধ্যে আমার জামা ভিজে অন্য বর্ণ ধারণ করেছে। আমার অফিসের এক সহকর্মী তো বলেই বসল, জামাটা কি জলে চুবিয়েই পরে নিয়েছ? অবশ্য হবে নাই বা কেন, যা গরম পড়েছে তাতে স্নান হয়ে যাওয়া যাচ্ছে ঘাম দিয়েই। শরীরটা খারাপ লাগতে শুরু করলো। পাখার তলায় বসলাম কিছুক্ষণ। মিনিট 10 বাদেই স্যারের ডাক পড়ায় তার ঘরে গেলাম। তিনি সম্ভবত আমায় কোনো দরকারি কাজের কথা বলতেন, কিন্তু আমার চোখ মুখ দেখে সে কথা আর আউড়ে উঠতে পারলেন না। উল্টে বললেন, ঘাড়ে চোখে মুখে জল দিয়ে যেন একটু বসি, তারপর সব কাজ হবে। আমিও সেই কথা শুনে সাময়িক পরিতৃপ্তি পেলাম। টিফিন আওয়ার্সের আধ ঘন্টা আগেই আমাদের এক সহকর্মী অসুস্থ হয়ে পড়ল হঠাৎ করে। জ্ঞান হারিয়ে ছিটকে পড়ল মাটিতে। তাকে নিয়ে তখন আমরা ছুটলাম হাসপাতালের দিকে। ডাক্তার জানালো, অতিরিক্ত গরমে শরীর থেকে জলের মাত্রা অনেকটাই কমে গেছে। 2 বোতল স্যালাইন দিয়ে তাকে রেস্টে রাখা হলো। বাড়ির লোককেও ডেকে আনা হয়েছে ততক্ষণে। অফিসের ম্যানেজারের একজন পরিচিতকে দায়িত্ব সামলাতে দিয়ে বাকিরা আবার ফিরলাম অফিসে। ম্যানেজার এসে বললেন, আজকের দিনটা থাক, এমনকি আগামীকালও ছুটি দিলেন সবাইকে। এই গরমে যখন তখন সবার শরীর খারাপ করছে, তাই আজ হাফ ডে, এরপরই ছুটির ঘোষণা। আমরাও হাফ ছেড়ে বাঁচলাম। দুপুরের দিকে বাড়ি পৌঁছাতেই স্ত্রীর মুখে একটা হাসি দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি ফিরেছি বলে নাকি অন্য কারণ তা বুঝিনি। হাত মুখ ধুয়ে এসে বুঝলাম তার কারণ। কয়েকটা দিনের জন্য বাবা মার কাছে যেতে চায় সে। আমিও যেন তাকে সঙ্গ দিই। আমি রাখলাম একটা কথা, কিন্তু পরেরটা হলো না। কথা দিলাম বিকালেই তাকে ছেড়ে আসব, আর 2 দিন বাদে গিয়ে নিয়ে আসব, কিন্তু থাকবো না। অফিসের চাপ বলেই বাড়িতে থাকবো এমনটাই বললাম। সত্যি বলে মনটা এখন বাড়ি থেকে অন্য কোথাও যেতে চায় না। আজ আর কাল বাড়িতেই শুয়ে বসে একটু গড়াগড়ি করব,
এই ভেবেই একটু খুশি হলাম। বিকেলের দিকে স্ত্রীকে রেখে এসে যখন ফিরলাম, দেখি বাড়ির দিকে কিশোরী আসছে। আমাকে দেখেই একগাল হেসে প্রশ্ন করল, কি হে, ছিলে কই? বাড়ির গেটে তালা দেখে আমি তো ফিরে যাচ্ছিলাম। হ্যাঁ, এই তো শ্বশুরবাড়ি গিয়েছিলাম একটু। দুপুরে আজকে অফিস ছুটি দিয়েছে, যা গরম। ভালোই হয়েছে, এই 2 দিন তবে বেশ আয়েশ করা যাবে। শোনো, তবে যে কারণে তোমার কাছে আসা তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। ওর সাথে কথা বলতে বলতে আমরা দুজনেই বাড়ির দিকে হাঁটতে শুরু করেছি। কি বলো তো, ঠিক বুঝলাম না। অফিস অফিস করে তোমার মাথায় ঘুম ধরেছে, বুদ্ধি টুদ্ধিগুলো কি একেবারেই গেল না কি হে? ভায়া, তারানাথের কথা বলছি, চলো আজকে একটু ঘুরে আসি। ঠাকুর মশাইয়ের বাড়ি যাওয়ার কথা শুনলে সব সময় আমার মনটা প্রফুল্ল হয়ে ওঠে। সুতরাং বললাম, সে তো যাওয়াই যায়, চলো তবে একটু বাদে বেরোচ্ছি। কেন আবার একটু বাদে কেন? এখনই চলো। বাড়ির দোরগোড়ায় এসে গেছি, বাড়িতে ঢুকবো না? এভাবে অতিথিকে ফেরালে কিন্তু ভারী অমঙ্গল। বাপরে, আজকাল তুমিও এসব মানছো বুঝি? তালা খুলতে খুলতে বললাম, হ্যাঁ চলো চলো, একটু চা বিস্কুট খেয়ে তারপর বেরোনো যাক। ঘরে ঢুকতে ঢুকতে কিশোরী বলল, না না, ওসব ঝামেলার দরকার নেই, এমনিতেই বৌঠান বাড়িতে নেই। তোমায় আর আমার জন্য ওসব হ্যাপা পোহাতে হবে না, পাড়ার চায়ের দোকান থেকেই খেয়ে নেওয়া যাবে। 2টো বিস্কুট এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ এটা খাও, তবে শুধু মুখে যেও না। বেকারি বিস্কুট? বাহ, বেশ ভালো খেতে তো। কোথা থেকে নিয়েছো? ওই তো দেখবে, আমাদের পাড়া থেকে বেরিয়ে সামনের মোড়ের মাথায় যে বট গাছটা আছে না, ওর ঠিক উল্টো দিকে কলের পাশে একটা নতুন দোকান হয়েছে। বিস্কুট, চিড়ে ভাজা, বাদাম ভাজা, ডালমুট সব পাওয়া যায়। চিড়ে ভাজাটাও বেশ ভালো। আমিও নেব তবে 1 প্যাকেট। বাড়ি থেকে বেরিয়েই সবার প্রথমে গেলাম পাড়ার দোকানে চপ সিঙাড়া কিনতে। কিন্তু দোকানটা বন্ধ দেখে পাশের দোকানিকে জিজ্ঞাসা করলাম। তার থেকে জানা গেল তেলে ভাজার দোকানি কয়েকদিনের জন্য দেশের বাড়ি গেছে, সুতরাং চপ পাওয়ার আর কোনো সম্ভাবনা নেই। অগত্যা পাসিং শো নিয়ে সোজা গেলাম বিস্কুটের দোকানে। এই বিভূতি, চপ তো পেলাম না, চিড়ে ভাজা বিস্কুট নেব নাকি তারানাথ ঠাকুর মশাইয়ের জন্য? হ্যাঁ নিশ্চয়ই। দাদা 2 প্যাকেট চিড়ে ভাজা আর 2 প্যাকেট বিস্কুট দিন তো। অল্প অল্প হাওয়া দিতে শুরু করেছে। আমরা যখন ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে পৌঁছালাম তখন বিকেল 6টা বেজে গেছে। ঠাকুর মশাই বাড়ি আছেন? দরজা খুললেন ঠাকুর মশাই নিজেই। আমরা অবশ্য জানি চারিমা এখন তার শ্বশুর বাড়িতে। এসো এসো, ভিতরে এসো, বসো তোমরা, আমি আসছি। আমাদেরকে বসতে বলে তিনি ভিতর ঘরে চলে গেলেন। মিনিট 2 বাদে এসেই বললেন, একা মানুষ তো, চারিমাও তো নেই, তাই একটু দেরি হলো। আমি জানতাম তোমরা আসবে, তাই মুড়ি ভেজে রেখেছি আর চায়ের জলও বসিয়ে এলাম। তোমরা বসো, আমি চা নিয়ে আসছি। এসবের কোনো দরকার ছিল না ঠাকুর মশাই, আর আমরা আপনার জন্য এই বিস্কুট আর একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়ে এসেছিলাম। মিনিট 3 মধ্যেই চা, বিস্কুট আর গরম ভাজা মুড়ি সহযোগে আমাদের সন্ধ্যা জমে উঠল। চারিমা কবে আসবে ঠাকুর মশাই? কি জানি, ওই তো ওইটুকু মেয়ে, সে এখন বিয়ে থাওয়া করে ঘর সংসারী হয়ে উঠেছে বুঝলে, সব সামলাচ্ছে একা হাতে। আবার সবে সবে খোকা হয়েছে কিনা, ভারী দায়িত্ব তার এখন। মা হয়েছে বলে কথা, দায়িত্ব থাকবে না? সে কি আর এখন আগের মতো বুড়ো বাপটাকে সময় দিতে পারবে? সে যে ভারী ব্যস্ত। তার চোখে মুখে হতাশা স্পষ্ট হয়ে ওঠে। মেয়েকে ছেড়ে ঠাকুরমশাইয়ের যে কতটা কষ্ট হয়
তা বুঝতে পারি কিছুটা হলেও। প্রসঙ্গ বদলাতে বলে উঠি, আপনি চিন্তা করবেন না ঠাকুরমশাই, দেখবেন খুব তাড়াতাড়ি খোকাকে নিয়ে চারিমা আসবে এখানে। আর সে তো সবসময় তার বাবার কথা ভাবে, এক মুহূর্তের জন্য আপনাকে ভোলে না। নাও নাও, মুড়ি এবার গালে তোলো, চা যে ঠান্ডা হয়ে গেল। তা এমন সন্ধ্যায় একটা অভিজ্ঞতার কথা না বললে যে সন্ধ্যায় মাটি হয়ে যাবে। একটা ঘটনা শোনান না। নিশ্চয়ই নিশ্চয়ই, আজ তোমরা বলো, তোমরা কি গল্প শুনতে চাও? ভূত, প্রেত, পিশাচ, পিশাচিনী, পেতনি, কর্ণপিশাচিনী থেকে শুরু করে মা কালী, তারা, ধূমাবতী, মা গঙ্গা, মাতঙ্গী সব শুনেছি আপনার মুখে। এবার একটু ভিন্ন কোনো ভূতের কাহিনী শোনান না, যদি আপনার সঙ্গে হয়ে থাকে এর বাইরে কিছু। আমার অভিজ্ঞতার ঝুলি অনেক বড় হে, জানি না কোনোদিন শেষ হবে কি না। সব কাহিনী আদৌ তোমাদের বলে যেতে পারবো কি না, এর বাইরেও অনেক কিছু আছে বলার। শোনো তবে আজকের কাহিনী। আজ তোমাদের এমন এক ভৌতিক ঘটনা শোনাবো যে ভূতের কথা তোমাদের এতদিন বলাই হয়নি। গ্রাম বাংলায় এ এক ভারী ভয়ঙ্কর ভূত, ভারী ভয়ানক মৃত্যু দেয় সে। একে তাড়াতে আমায় কম খাটনি খাটতে হয়নি। প্রচুর মানুষের মৃত্যু দেখেছিলাম সেই দিন। এতদিন বাদে সেই কথা মনে পড়লে আজও দুঃখে বুকে কষ্ট হয়। দাও দেখি একটা সিগারেট ধরাই। এই যে ঠাকুরমশাই। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। সেবার আমায় বাড়ি থেকে বেরোতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছিল। ভোর থাকতে থাকতে বাড়ির লোকের চোখে ফাঁকি দিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে। তারপর হাঁটতে হাঁটতে গেছিলাম এক গ্রামাঞ্চল এলাকায়। সেখানে পৌঁছানোর আগে আর এক গ্রামে বটের ছায়ায় জিরিয়ে নিচ্ছিলাম। চোখ দুটো হালকা মুদে আসতেই একটা স্বপ্ন দেখলাম জানো। সে স্বপ্নের কথা বলি তোমাদের। দেখলাম আমি এক অজপাড়া গায়ে গিয়ে পৌঁছেছি। সেখানকার মানুষজন ভারী ভালো মানুষ, তাদের মন ভারী ভালো। মানুষজন অনেক খাতির করছে আমায়, তবে তাদের মুখে চিন্তার ছাপ, হতাশা ছাড়িয়ে যেন। আমি যখন সেখানে যাই তার আগের দিন রাত্রেই সেই গ্রামে এক মৃত্যু ঘটে গেছে। গ্রামের মোড়লের ছেলের দেহ পাওয়া গেছে সকাল হতেই। সেই দেহ তখন জলের ওপর ভেসে উঠেছে, মরা পচা একটা লাশ। সবাই হা হুতাশ করছে সেই দেহ নিয়ে। গ্রামের মোড়লও কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে প্রায়। এমন এক মৃত্যু দেখে আমার ঘুমটা ভেঙে গেল। স্বপ্নের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কে মারলো এই ছেলেটাকে? মোড়লের ছেলের ওপর কেন কেউ রেগে থাকবে? কে মারলো তাকে জলে ডুবিয়ে? এই সকল প্রশ্নের উত্তর যখন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তখন আর দেরি করলাম না। বট গাছের তলা থেকে উঠে হাঁটা শুরু করলাম। ওই গ্রাম পেরিয়ে পরের গ্রামে যেতে তাও মাইল 7 পথ। গ্রীষ্মকাল, প্যাচপ্যাচে গরম, হাঁটা যেন আর যায় না। ঠিক এমন সময় মনে হলো কাছেই কোনো নদী আছে একটা। আমার ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা আমি সব সময়ই এইটা বুঝতে পারি, সেবারেও পেরেছিলাম। পাশের ঝোপঝাড় পেরিয়ে নদীর কাছে গিয়ে মনটায় প্রশান্তি লাভ হলো।
নদীর পাড়ে বসেছিলেন এক সাধু। তার শ্বেত শুভ্র বস্ত্র, কমণ্ডলুটি পাশে রাখা রয়েছে। আমি পাশ দিয়ে নিচে নেমে জল পান করতে যাব, ঠিক তখনই ভেসে এলো সেই সাধুর গলা। তারানাথ, শেষমেশ এলি তবে এখানে? সবার যে তোকে বড় দরকার। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। বয়স 50 পেরিয়েছে তার। নাকটি কালো, মাথায় জটা, গলার কাছে পৈতেটাও চোখ এড়ালো না। আমি অবাক হলাম। না, আমি তো তাকে চিনি না। তবে তিনি আমার নাম জানলেন কিভাবে? নাম আমি জানি রে, তুই কার সন্তান সে বিষয়ে আমি সব জানি। বহুদিন ধরে তোকে দেখার আশায় ছিলাম, শেষমেশ দেখা তবে হলো। বল, যাক, মরার আগে ইচ্ছেটা পূরণ হলো আমার। তার কথার মানে আমি বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারছিলাম না। প্রশ্ন করতে যাব, ঠিক তখনই আমার মনের কথা বুঝে তিনি জবাব দিলেন, আমি জানি তুই আমায় চিনিস না, কিন্তু আমি যে তোকে চিনি রে। তোর জন্মের আগে আমি তোদের বাড়িতে গেছিলাম। গৃহশান্তির পুজো ছিল সেবার। তোর বাবাকে বলেও ছিলাম তার এক ছেলের মন ঘরেতে টিকবে না। যাক যাক, সেসব কথা। আমার যাওয়ার সময় আগত রে। দেহে বাসা বেঁধেছে কঠিন ব্যাম। তার আগে তোর সঙ্গে দেখা হলো, এই তো পরম প্রশান্তির। তবে তোকে যে একটা কাজ করতে হবে, এই পথ দিয়ে নয়, এই নদীর উল্টো দিকের পথ দিয়ে সোজা হাঁটতে হবে তোকে। মাইল 3 বাদে পড়বে সে গ্রাম। সেখানে মানুষজন মরছে রে, কেউ বাঁচবে না, কেউ না। ওরা জানে না বাঁচার উপায়। ওরা যে এক এক করে সব মরতে বসেছে। তোকে যেতে হবে তারানাথ, বাঁচাতে হবে ওদের। আমায় কথা দে, আমায় কথা দে, তুই ওদের বাঁচাবি। আপনি কে আমি সত্যি জানি না। আপনার কথা আমি শুনেছি বাবার কাছে একবার, তবে তেমন কোনো ধারণা নেই। আপনি আমার নামই বা জানলেন কিভাবে? তোর বয়স যখন 2 বছর, তখন তুই একবার জ্বরে পড়েছিলিস। কিছুই না, এক ভয়ঙ্কর অপশক্তি তোকে নিয়ে যেতে এসেছিল। সেবার তোর বাবা আমায় ডেকে তোকে বাঁচান। তুই ভালো হয়ে উঠলি। সেবারই তোর নাম জেনেছি। তবে আমি জানতুম একদিন না একদিন পথে ঠিক দেখা হবে আমার। তোর বাবা আমায় অনেক সাহায্য করেছে জানিস। সে অবদান আমি ভুলবো না। তাই মৃত্যুর আগে আমার সমস্ত শক্তি আমি তোকে দিয়ে যেতে চাই। এটা শক্তির অপব্যবহার করিস না কোনোদিন। এই শক্তির বলে তুই অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারবি, কিন্তু তোকে যে বাঁচতে হবে, যে কার প্রাণ দামি, কার প্রাণ বাঁচালে উপকার হবে। সাবধান। তাই সন্ধ্যার পূর্বে তোকে গ্রামে পৌঁছতে হবে। তাই দেরি করিস না, জল পান কর।
নদীতে নেমে আজলা করে জল পান করলাম। তারপর উঠে এসে বসলাম সেই সাধুর পাশে। তিনি উঠে দাঁড়ালেন মিনিট 10 পর। তারপর পাশের বড় দেবদারু গাছের ছায়ায় শুয়ে পড়লেন। টিকালো নাকটা কেমন বেঁকে গেছে মনে হলো। মানুষটা বাঁচবে না বেশিক্ষণ। তোমাদের আগেও বলেছি, মানুষের মৃত্যুর আগে আমি বুঝতে পারি কোনো সুস্থ মানুষের টিকালো নাক যদি বেঁকে যায় তবে সে মানুষ ক্ষণস্থায়ী, সে আমি বেশ বুঝি। বুঝেছিলেন সেই সাধুও। তিনি আমার মাথায় একবার হাত বুলিয়ে বললেন, এই গ্রামের মানুষদের রক্ষা করে তুই ফিরে যাবি বাড়িতে। কেন সেটা বাড়ি ফিরলেই বুঝতে পারবি। আপাতত তোকে যা বলছি সেটা কর। আমার আমার হাতে আর বেশি সময় নেই। ওই নদী থেকে কমণ্ডলু করে জল নিয়ে আয় আর আমার পাশে এসে বস। আমায় যা যা বলল আমি তাই করলাম তার কথা অনুযায়ী। তিনি সেই জল হাতে নিয়ে কি এক মন্ত্র পড়লেন। তারপর আমার মাথায় হাত রেখে মন্ত্র জপ শুরু করলেন। বুঝলাম তিনি তার সমস্ত শক্তি আমায় দিয়ে যেতে চান। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। মিনিট 15 পর যখন মাথা থেকে তিনি হাত নামালেন তখন দেহের মধ্যে কেমন অদ্ভুত অনুভূতি শুরু হলো আমার। যেন অনেক শক্তির অধিকারী হয়েছি। গরম ভাবটা কেটে গেছে তখন অনেকটাই। মনটায় একটা শান্ত শুভ্রতা বিরাজ করছে। সাধু বললেন, 3টে মন্ত্র তোকে শিখিয়ে দিই তারানাথ। বিপদে পড়লে এই 3টে মন্ত্র তোকে বাঁচাবে। যদি দেখিস কোনো সৎ ব্যক্তি মরতে বসেছে বা বড় কোনো বিপদ তাকে ছেয়ে এসেছে, তখন তার কানে কানে এই মন্ত্রটা 3 বার বলে তার গায়ে গঙ্গার জল ছিটিয়ে দিবি। গাত্রবন্ধন মন্ত্র তো তুই জানিসই। ধন্দ দিয়ে তাকে বেঁধে দিবি আর মাটির কলসে মন্ত্রটা বলে সেই জল তাকে পান করাবি। আমি ঘাড় নেড়ে সম্মতি দিলাম। তারপর বললাম, মন্ত্রটা? আমার কানে কানে তিনি মন্ত্রটা বললেন। তারপর আরো 2টো মন্ত্রের কথাও বাদ দিলেন না। যদি কোনো দিন নিজের প্রাণ সংকটে পড়ে তবে কি করতে হবে তাও বললেন। অন্তত ক্ষত এড়াতে না পারি, প্রাণটা বাঁচবে। এ যাবৎ বিশেষ কিছু কথা বলে তিনি আমায় বিদায় জানালেন। এবার যা বেটা, যা ওই গ্রামের দিকে পা বাড়া। ওরা অপেক্ষা করছে তোর। গিয়ে বলিস তোকে শঙ্কর বাবা পাঠিয়েছে। যা যা, পালা এবার, দেরি করিস না। দেরি করলাম না। পুকুরের উল্টো দিকের মেঠো পথ দিয়ে হাঁটা শুরু করলাম। মাইল 3 হাঁটার পর একটা গ্রাম চোখে পড়ল। তাদের চোখে যে বিভীষিকার ভয় তাও আমার দৃষ্টি এড়ালো না। আমার সাজসজ্জা দেখে জনা 5 লোক আমার দিকে এগিয়ে এলো। বাবা মশাই, কোথায় যাবেন এদিকে? তোমাদের গ্রামেই তো এলাম। আমাদের গ্রামে? তা কার বাড়িতে উঠছেন? কারোর বাড়িতে নয়, এই ঘুরতে ঘুরতে এসে পড়েছি। আমি একজন ভবঘুরে বলতে পারো। ঘরেতে মন টেকেনি, তাই বেরিয়ে পড়েছি পথে। বেশ বেশ, তা আপনাকে দেখে তো সাধুই মনে হচ্ছে। আপনি বুঝি তন্ত্র সাধনা করেন? হ্যাঁ, তা করি একটু আধটু। আর এটাও জানি যে তোমাদের গ্রাম এক মহা দুর্বিপাকে পড়েছে।
তাই তো আমার এখানে ছুটে আসা। আপনি জানেন ঠাকুর মশাই, আপনি আপনি আমাদের রক্ষা করবেন? কতটা কি পারবো জানি না, তবে চেষ্টা করব। আপনি আমাদের অতিথি, তার উপর আবার আমাদের রক্ষা করতেও এসেছেন। আপনি চলুন, আমাদের বাড়িতেই চলুন। না না, আমি বাড়ি যাব না, আমি এই গ্রামের মন্দির চত্বরেই কাটিয়ে দেব। সে কি কথা? না না, এ হয় নাকি? আমি কিছুতেই এমন গর্হিত কাজ করতে পারবো না, অসম্ভব। আপনাকে আমাদের বাড়িতে যেতেই হবে। গ্রামের মানুষজন বড় ভালো হয় তা তো তোমরা জানোই। আরও একবার আমি সেই আতিথেয়তা পেলাম। সে আমাকে তার বাড়ি নিয়ে গেল, সাথে কত আদর আপ্যায়ন। তা তোমার নাম কি? আগে আমার নাম অখিল, অখিল বাউল। আর আমাদের বাড়ি তো এই কাছেই, সামনের ওই কলতলার মোড় পেরিয়ে এই 5 মিনিট হাঁটলেই যে বড় টিউবকলটা পড়ে, ওটাই আমাদের বাড়ি। বাহ বাহ, তোমাদের বাড়িতে কে কে আছেন? বেশি কেউ তো নেই ঠাকুর মশাই। আমি, আমার স্ত্রী আর ময়না। ময়না হলো ওই সাক্ষী কাকিমার মেয়ে। সাক্ষী কাকিমা আগে আমাদের বাড়িতেই কাজ করতো। আমি জন্মানোর আগে থেকে সে আমার মাকে সব কাজে সাহায্য করত। এই যে ঠাকুর মশাই, আসুন, চলে এসেছি। কিরে ময়না, তোর বৌদি কোথায়? বৌদি ঘরে দাদা। যা, দৌড়ে যা তো, 1 ঘটি জল নিয়ে আসতে বল শীঘ্রই। বাচ্চা মেয়েটা তার দাদার কথায় এক ছুট লাগালো। মিনিট 4 মধ্যে একজন নববিবাহিতা স্ত্রী লোক মাথায় ঘোমটা দিয়ে হাতে 1 ঘটি জল নিয়ে বেরিয়ে এলো। আমার পা জল দিয়ে ধুইয়ে দিয়ে সে উঠে দাঁড়ালো। আমরা বাহির মহলে গিয়ে বসলাম। বাবা মশাই, আপনি একটু বসুন, হ্যাঁ, আমি কিছু খাবার নিয়ে আসছি। মিনিট 10 মধ্যে অখিল আমার জন্যে মুড়ি, বাতাসা, পাকা আম, খেজুর আর বর্তমান কলা নিয়ে এলো। সেগুলো খেতে খেতে তাকে প্রশ্ন করলাম, এবার বলো তো অখিল, গ্রামের এই বিভীষিকা ঠিক কিভাবে তোমাদের ওপর প্রভাব ফেলছে? আমার প্রশ্নে তার চোখে মুখে আরও একবার ভয় যেন ভেসে উঠল। আমি বুঝতে পারলাম এ এক মহা সর্বনাশ উপস্থিত হয়েছে। একবার ঢোক গিলে সে ভয়ার্ত কণ্ঠে বলতে শুরু করলো, আগে ঠাকুর মশাই, প্রায় মাসখানেক হলো আমাদের গ্রামে ভয়ঙ্কর মৃত্যু লীলা শুরু হয়েছে। একের পর এক মানুষ মারা যাচ্ছে, তবে তারা কেন মারা যাচ্ছে কিছুই জানা যাচ্ছে না। আর প্রত্যেকের মৃত্যুই ঘটছে একইভাবে। কি আশ্চর্য বলুন! আজ থেকে তাও প্রায় 20-25 দিন আগে পলাশ, ওর বাবা আর মা রোজকার মতো একসঙ্গেই রাত্রিবেলা ঘুমোতে গেছিল। তারপর সকালবেলা উঠে পলাশ আর পলাশের মা পলাশের বাবাকে আর কোথাও দেখতে পাচ্ছে না। খুঁজে না পেয়ে ওরা তো মহা চিন্তায় পড়ল। তারপর যথারীতি আমাদের গ্রামের অনেককেই ডাকলো, প্রত্যেককেই একই কথা বলল যে পলাশের বাবা রাত্রে সবার সঙ্গে একসঙ্গেই ঘুমোলো, কিন্তু সকাল হতেই মানুষটা যেন কোথায় উবে গেল। চারিদিকে খোঁজ খোঁজ খোঁজ, আমরা এদিক ওদিক চারিদিকে খুঁজলাম, 2 দিন কোনো খোঁজ নেই তার। তারপর 3 দিনের দিন বেলা তখন প্রায় 12টা হবে, গ্রামের নিত্যদা এসে বলল ওদিকে নদীর ধারে নাকি কার দেহ ভেসে উঠেছে। শুনেই আমরা গ্রামের সবাই ছুট লাগালাম নদীর দিকে। তারপর গিয়ে দেখি সে দেহ আর কারুর নয়, পলাশের বাবার। ভাবতে পারছেন কতটা খারাপ খবর এটা? পলাশের মা তো শুনেই জ্ঞান হারালো। এটাই তো স্বাভাবিক না? 3 জনের সংসার, ওদের পুরো সংসারটার ভার ছিল ওই পলাশের বাবার উপর। এমন অবস্থায় সে যদি দেহ রাখে, তাহলে মা ছেলেকে কে দেখবে বলুন? ওদের দুঃখ চোখে দেখা যাচ্ছিল না।
আর পলাশেরই বা বয়স কত হবে? ওই 8 কি 9, একদম বাচ্চা ছেলে। এই বয়সে বাবা হারা হলো। গ্রামের মোড়ল থেকে শুরু করে জ্ঞানী গুণী সব মানুষ এসে প্রশ্ন করলো পলাশের মাকে, কেননা এটা তো আত্মহত্যা না হয়ে যায় না। ওই মাঝরাতে যদি সে নদীর ধারে না যায় তবে সে ডুববে কিভাবে? নিশ্চয়ই আত্মহত্যাই করেছে। কিন্তু পলাশের মা সাফ জানালো যে তার স্বামী আর যাই করুক না কেন আত্মহত্যা করবে না, কারণ তাদের পরিবার সুখের পরিবার, আত্মহত্যা করার মতো তো কিছুই ঘটেনি। কিন্তু যুক্তি, গ্রামের লোক তো আর কোনো যুক্তি পেল না, তাই ধরে নেওয়া হলো যে পলাশের বাবা আত্মহত্যাই করেছে। এই অবধি তো সব ঠিকই ছিল, কিন্তু 3 রাত্রি পেরোলো না ঘটনার। আবার 3 দিনের মাথায় নিখিলের জেঠু নিখোঁজ হলো, আর তার দেহ পাওয়া গেল জলে। সে দেহ, উফ, কি সাংঘাতিক তা আপনাকে কি বলবো ঠাকুর মশাই। আমি তো দেখেছি কাছ থেকে, আমি জানি। 3 রাত্রি না পেরোতেই আরো একটা মৃত্যু। তবে আর বলছি কি ঠাকুর মশাই, কতগুলো যে মৃত্যু হয়েছে তা শুনলে আপনারও করুণা হবে। জলে ডুবে ফুলে ফেঁপে ওঠা ওইসব দেহ, সেসব চোখে দেখা যাচ্ছিল না। ভগবান, কারোর যেন এমন মৃত্যু না হয়। বলতে বলতে সে একবার হাত জোড় করে ওপরের দিকে তাকালো। দ্বিতীয় মৃত্যুর পর গ্রামে এবার শুরু হলো আতঙ্ক। গ্রামের মোড়ল থেকে শুরু করে জ্ঞানী গুণী মানুষ যারা ছিল সবাই বলতে লাগলো, এটা তো আত্মহত্যা হতে পারে না। দুজনেই একই সময় পর পর কেন আত্মহত্যা করবে? তবে কি এমন হলো যে তারা এইভাবে ডুবে মরল? মানুষজনের মধ্যে ভয়ের বীজ দানা বাঁধতে শুরু করলো সেদিনের পর থেকে। সবাই শুধু ভয় থাকে, কিন্তু এভাবে কি হয় কি জানি আবার কার সাথে এমন ঘটনা ঘটে। এই ভয়ে গ্রামের সব লোকজন এক জায়গায় জড়ো হলো। জ্ঞানীরা কথা বলে ঠিক করলো এই মৃত্যুর পেছনে কে আছে বা কি আছে তারা সবাই খুঁজে বের করবে। এর জন্য ভাগাভাগি হয়ে রাতের বেলা পাহারা দিতে হবে। গ্রামের মানুষজনের ধারণা হলো নিশ্চয়ই কোনো ভিন গায়ের কোনো মানুষ এসে এমন চক্রান্ত করছে। তাই গ্রামের লোকজনকে নিয়ে 3টে দল গঠন করা হলো, আর রাতের বেলা সেই দল গ্রামে প্রবেশের মুখে পাহারা দেবে বলে কথা ঠিক হলো। কিন্তু আমি জানতাম এ কোনো মানুষের কাজ হতে পারে না, নিশ্চয়ই এটা কোনো অশরীরীর কাজ। কিন্তু আমার কথা ধোপে টিকল না, কেউই মানল না সে কথা। কিন্তু অদিনের মধ্যেই আবার নেমে এলো করাল ছায়া। 3 দিন পেরোতে না পেরোতেই এবার জবা কাকিমা নিখোঁজ হলো। জবা কাকিমা ছিল অন্তঃসত্ত্বা, সুতরাং বুঝতেই পাচ্ছেন তার নিখোঁজ হওয়া মানে ঠিক কেমন ব্যাপার। সে খুনি অন্তঃসত্ত্বা মহিলাকেও ছাড়েন ঠাকুর মশাই, তাকেও ডুবিয়ে মারল। গ্রামের পুরোহিত মশাই এরপর বিধান দিলেন, নিশ্চয়ই এসব নদীর দোষ। নদীমাতৃকা ক্ষুণ্ণ হয়েছেন, তাই জন্যে তিনি সবাইকে ডুবিয়ে মারছেন। তাই ঠিক হলো আমরা নদীর ধারে পুজো করব। তাই আমরা গ্রামের সবাই মিলে নদীর ধারে বসে মকর পূজা সারলাম। কিন্তু কোনো লাভ হলো না। আবার 3 দিনের মাথায় আর একজনের মৃত্যু দেখতে হলো আমাদের। একের পর এক মৃত্যুর কথা বলছিল অখিল, আর আমার বুকটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছিল। ভেবে পাচ্ছিলাম না কে এই পিশাচ বা পিশাচিনী যে এত লোকের মৃত্যুর কারণ হয়েছে। এই মৃত্যু এখনো থামেনি ঠাকুর মশাই, এখনো সবাই মরছে। গ্রামের মানুষ
সব সময় ভয়ে কাঁটা হয়ে আছে। সকাল হলেই মনে হয় এই বুঝি কেউ নিখোঁজ হলো। আর যার বাড়িতে কেউ একজন নিখোঁজ হচ্ছে তখনই সেই বাড়িতে শোকের কান্না শুরু হয়ে যাচ্ছে, কারণ ততক্ষণে তো সে ব্যক্তির মৃত্যু ঘটেই গেছে। দেহ পেতে যা দেরি। মাছ বিক্রেতা আর মাছ আনতে যায় না নদীতে, এখন শুধু দেহ ওঠে সেখান থেকে। ভগবান যে কি দিন দেখাচ্ছেন আমাদের তা একমাত্র আমরাই জানি। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমার না একটা কথা মনে হয়। দেখুন, আমার কাছে এটা স্পষ্ট যে এটা কোনো মানুষের চক্রান্ত নয়, কোনো অশরীরীর হাত আছে। কিন্তু গ্রামের জ্ঞানীরা সেসব কথা মানতে রাজি নয়, কিন্তু তাদের কাছে কোনো যুক্তিও নেই। তবে আমি জানি ঠাকুরমশাই, কিছু জিনিস যুক্তি দিয়ে বিচার করা যায় না। আমার তো মনে হয় এই সব কিছু। কথা শেষ হয় না অখিলের। হঠাৎই বাড়ির বাইরে হট্টগোল শোনা যায়, আর সাথে সাথে অখিলের বাড়িতে থাকা ছোট্ট মেয়েটা ময়না ছুটে আসে দৌড়তে দৌড়তে। দাদা, ও দাদা, সর্বনাশ হয়ে গেছে গো। নীলু দাদাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ময়নার উত্তেজিত কথাগুলো কানে যাওয়া মাত্র অখিল চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। গলা থেকে একটা আর্ত স্বর বেরিয়ে এলো তার। কি? না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। ও আমার ভালো বন্ধু, আমি ওকে কিছুতেই মরতে দিতে পারি না। বাঁচাতেই হবে ওকে, ওকে বাঁচাতেই হবে, যেভাবেই হোক বাঁচাতে হবে। শান্ত হও অখিল, খুলে বলো কি হয়েছে, কে এই নীলু? বাইরে তখন গ্রামবাসীর চিৎকার ভেসে আসছে। এরই মধ্যে দেখলাম অখিলের চোখের এক কোণে জল আর অন্য কোণে প্রচণ্ড জেদ ফুটে উঠল। নীলুকে বাঁচাতেই হবে ঠাকুরমশাই, আপনি শিগগির চলুন। আমি আর অখিল দুজনেই সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। বাইরে প্রকাশ্য জনতা তখন হুল্লোড় করছে। তাদের কিছু জনের দাবি তারা গ্রাম ছেড়ে পালাবে, তো কিছু জনের সে ক্ষমতা না থাকায় তারা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়তে লাগলো। সব মিলিয়ে এক বুক ফাটা কান্নায় আমার বুকে যেন কেউ হাতুড়ির বাড়ি মারতে শুরু করলো। আপনি প্রশ্ন করছিলেন না ঠাকুরমশাই, নীলু কে? নীলু এই গ্রামের মোড়লের ছেলে, নীলাদ্রি সান্যাল। মোড়ল কথাটা শুনতেই আর এক প্রস্থ কম্পন হলো আমার। মনে পড়ে গেল এই গ্রামে আসার আগে দেখা সেই স্বপ্নটার কথা। তার মানে আমার স্বপ্নটা আমায় এটাই বলতে চেয়েছিল। স্বপ্নটার কথা মনে পড়তেই মনটা বিষাদে ভরে উঠল। সত্যি তো, আমি তো জানতাম যে এসব হতে চলেছে, তাহলে আমি আটকালাম না কেন? তারপর মনে হলো যে আটকাতামই বা কিভাবে? বিধির বিধানকে আজ পর্যন্ত কেই বা খণ্ডাতে পেরেছে? স্বয়ং ভগবানও যখন মর্তলোকে জন্মগ্রহণ করেছেন তখনও তিনি কিছু করতে পারেননি, আর আমি তো সাধারণ মনুষ্য মাত্র। নিজেকে শান্ত করে আমি অখিলকে প্রশ্ন করতে যাব, তার আগেই সে বলে উঠল, নীলু আমার বড় কাছের বন্ধু, এভাবে যে এসব হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। একবার চেষ্টা করে দেখলে হয় না? যদি সে নদীতে এখনো বাঁচার চেষ্টা করে। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সে শুনল না। যথারীতি ছুটল নদীর তীরে, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে ফিরে এলো শূন্য হাতে। এদিকে গ্রামের মোড়লের স্ত্রী হাউ হাউ করে ততক্ষণে কান্না জুড়েছেন। এক সন্তান হারানোর যন্ত্রণা একটা মাই বোঝে।
আমায় নিয়ে দুপুরবেলা অখিল বাড়ি ফিরে এলো। প্রায় ঘন্টা দুয়েক উদাসভাবে বসেই কাটিয়ে দিল সে। দুপুরে সে কিছুই মুখে দিল না। বিকেল হতেই ছুটে এলো সে আমার কাছে। তারপর বলল, আপনিই পারবেন ঠাকুরমশাই এই গ্রামকে রক্ষা করতে। শুধু একটিবার চেষ্টা করে দেখুন না ঠাকুরমশাই। আমি জানি ঠাকুরমশাই, নীলু আর কখনো ফিরবে না। আর শুধু নীলু কেন, এই গত 1 মাস ধরে আমরা যাদেরকে হারিয়েছি তাদের কাউকেই আমরা আর ফিরে পাবো না। তবে তবে আর যেন কাউকে মরতে না হয় ঠাকুরমশাই। আপনি কিছু একটা করুন ঠাকুরমশাই। আমার বুঝতে বাকি ছিল না যে যে অপশক্তির সঙ্গে আমি লড়াই করতে চলেছি সে শক্তিশালী যথেষ্ট। না হলে এই গত 28-30 দিনের মধ্যে প্রায় 8 থেকে 9 জনকে সে মেরে ফেলতে পারত না। তবুও আমি যে কোনো পরিস্থিতিতে নিজের মনের জোরকে হারিয়ে ফেলি না, বরং নিজেকে শক্ত করি। সেবারও তাই করলাম। আমি তোমায় কথা দিচ্ছি অখিল, আমি আর কাউকে মরতে দেব না। তবে আমি তোমার বন্ধুকে বাঁচাতে পারলাম না অখিল। ওর মৃত্যু যে লেখা হয়ে গিয়েছে ইতিমধ্যে, আর সম্ভবত সে এখন বেঁচেও নেই। কথাটা বলতে আমার কেমন যেন কষ্ট হচ্ছিল। অখিলের শুনতে আরো বেশি কষ্ট হচ্ছিল। তাও যেটা সত্যি সেটা লুকিয়ে তো কোনো লাভ নেই। অনেকটা দেরিতে এসেছি আমি, তাই এত সব ঘটনা আমি আটকাতে পারিনি। কিন্তু একবার যখন এসেছি তখন এর শেষ না দেখে আমি ছাড়ব না। যেভাবেই হোক নিরীহ মানুষগুলোকে আমি আর মরতে দেব না। তার আগে আমায় একবার চন্দ্র দর্শনে বসতে হবে। বসুন আপনি। আপনার যা সাহায্য লাগে আপনি আমায় বলবেন, আমি আমার সাধ্যমতো সব রকম সাহায্য করব। চন্দ্র দর্শনে বসে যা জানতে পারলাম তা আমি কল্পনাও করিনি। এই গ্রামের মানুষদেরকে যে মারছে সেই অপশক্তি আর কেউ নয়, বরং দেবভূত। দেবভূত? এমন ভূতের নাম তো শুনিনি। বসো বসো, বলছি সে কথা। এ ধরনের ভূত পুকুর, ডোবা, নদী এবং বিভিন্ন জলাশয়ে বসবাস করে। ভয়ঙ্কর ভূত বটে। এরা লোকজনকে জলে ফেলে ডুবিয়ে মারে বলে বিশ্বাস করা হয়। জলাশয়ে স্নান করতে আসা মানুষদের একা পেলে এরা নিচ থেকে তাদের পা টেনে ধরে জলের গভীরে নিয়ে যায়। এতে করে সেই ব্যক্তি শ্বাসরোধ হয়ে মারা যায়। খুবই সাংঘাতিক। উরি বাপরে, এসব শুনে আমার তো আর কোনো নদী পুকুরের ধারে কাছে যেতেই ইচ্ছে করছে না। না হে কিশোরী, ভয় পেও না। সব নদী, পুকুর বা জলাশয়ে ওই ভূত থাকে না। তবে হ্যাঁ, গ্রামে গঞ্জে এই ভূতের ভয় থাকে ভালোই। তোমাদের এদিককার শহরে আর পুকুর কই? সব তো বুঝিয়ে বাড়ি উঠছে খালি। গ্রামে গেলে বুঝতে সেসবের মোহ। কি সুন্দর পুকুরের জল, খাঁটি মাছ। যাক যাক, তা যে কথা বলছিলাম, এই ভূতেরা যে ব্যক্তিকে জলে ডুবিয়ে মারে তাদেরকেও পরিণত করে দেবভূতে। তার ফলে এদের সংখ্যাও বাড়তে থাকে দিনের পর দিন। এদের তাড়ানো কিন্তু এত সহজ নয়। সে আর বলতে ঠাকুরমশাই, গ্রামে গঞ্জে পুকুর তো প্রচুর। বুঝবেই বা কিভাবে সব সময় যে সে কোথায় বাসা বেঁধেছে?
না না, সে বোঝা যাবে না কেন? যে পুকুরে সে ডুবিয়ে মারে বা নদীতে, তাতেই তাদের বাসা। কিন্তু এদের তাড়াতে বড় মাপের সাধু লাগে। শুধু ওই মারণ উচাটন জানা নিম্ন মার্গের সাধু দিয়ে কাজ হয় না। দেহভূতের কবলে গ্রাম পড়েছে জেনে চিন্তার সীমা পরিসীমা ছিল না আমার। সে রাত্রে ভালোভাবে ঘুম হলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠলাম যখন, তখনও সূর্যোদয় হয়নি। তোমরা তো জানোই আমি কত ভোরে উঠি, আর উঠেই নদী বা পুকুরে অবগাহন না করলে আমার আবার দিনের শুরু হয় না। তাই দেরি না করে বেরিয়ে পড়লাম। কিছুটা হাঁটতে হাঁটতে একটা ছোট্ট জলাশয় পড়ল। তার পাশেই এক ভগ্ন প্রায় মন্দির ও আমার চোখের আড়াল হলো না। পুকুরে নেমে অবগাহন শেষ করলাম প্রথমেই, তারপর শুদ্ধ দেহে প্রবেশ করলাম মন্দিরে। বহুদিনের পুরনো মন্দির, তা দেখেই বোঝা যাচ্ছিল। সাথে এটাও বোঝা যাচ্ছিল যে এখানে দীর্ঘকাল পুজো হয় না। দেবাদিদেব মহাদেবের লিঙ্গ দেখে প্রণাম সারলাম, তারপর প্রার্থনা করলাম তার কাছে। সব শেষে ফিরে এলাম সেখান থেকে। অখিলের বাড়িতে পৌঁছতেই দেখলাম সেখানে হুড়োহুড়ি লেগে গেছে। চিন্তিত মুখে এদিক ওদিকে এসে ঘুরে বেড়াচ্ছে। আমি যেতেই সে আমায় দেখে বলল, আপনি ফিরে এসেছেন ঠাকুরমশাই? আমি তো ভাবলাম আপনি গ্রাম ছেড়ে চলে গেছেন। আমি এত চিন্তায় পড়ে গেছিলাম না। পুরো গ্রামবাসীকে এরকম বিপদের মধ্যে ফেলে আমি কোথায় যাব অখিল? আমি তো সেই কথাই বলছিলাম ময়নাকে। আমি জানতাম আপনি ফিরে আসবেনই। তা আপনি কি স্নান সেরে এলেন? হ্যাঁ অখিল, একদম উষালগ্নে উঠে স্নান করাটা আমার নিত্য অভ্যাস। তা বেশ। একটা প্রশ্ন করব ঠাকুরমশাই। নিশ্চয়ই বলো। গ্রামবাসীদের রক্ষা করার ব্যাপারে কি ভাবলেন ঠাকুরমশাই? আমার কথা কি তাহলে সত্যি? এর পেছনে কি কোনো অশরীরী আত্মা আছে? হ্যাঁ অখিল, তুমি ঠিকই ভেবেছিলে। এখানে আসার আগেই আমি বুঝতে পেরেছিলাম যে এই গ্রাম মহা বিভীষিকার সম্মুখীন হয়েছে। তাই তো ছুটে আসা। এই গ্রামবাসীদের মৃত্যুর পিছনে আছে এক অপশক্তি। কে সেই অপশক্তি? দেহভূত। দেহভূত? যে ভূত মানুষকে জলে ডুবিয়ে মারে? হ্যাঁ। সর্বনাশ! এবার উপায়? মহাযজ্ঞ করতে হবে। সেই ভূতকে তাড়াতে হবে, তবে সে কাজ সহজ হবে না। যথেষ্ট শক্তিশালী ভূত সে। ইতিমধ্যে এতজনের মৃত্যু দিয়ে সে নিজের শক্তি আরো বৃদ্ধি করেছে। আমার দিক থেকে যা সাহায্য লাগবে আমি করব ঠাকুরমশাই। আপনি শুধু গ্রামবাসীদের বাঁচান। কাল রাত্রেই শুরু হবে আমাদের অভিযান, কারণ কালকে ঘটতে চলেছে আরও একটা মৃত্যু। আর যেভাবেই হোক এই মৃত্যুটা আমাদের আটকাতেই হবে। আমায় সেই ব্যক্তির বাড়ির বাইরে দাঁড়াতে হবে, যাতে সে বেরিয়ে জলাশয়ে না যেতে পারে। ঠাকুরমশাই, আমিও যাব আপনার সঙ্গে। না অখিল, তা হয় না। ওই দেহভূত তোমাকেও কিন্তু তার কবলে আনতে পারে। তখন সেই ডাক তুমিও ভুলতে পারবে না, আর না আমি পারবো তোমায় বাঁচাতে। সেই সম্মোহিনী শক্তি ছাড়িয়ে আমার ডাক শোনা তোমার পক্ষে সম্ভব হবে না। বাস্তব আর অবাস্তবের মাঝে যে সূক্ষ্ম পার্থক্যটা আছে সেটাই ভুলে যাবে তুমি। আমি কিছুতেই তোমার সঙ্গে এই কাজ হতে দিতে পারি না, আর তাই আমি একাই যাব, তুমি নয়। কিন্তু ঠাকুরমশাই, যদি আপনার কিছু হয়ে যায়? যে সম্মোহনী শক্তির কথা বলছেন, সেই শক্তি দিয়ে তো আপনাকেও বশ করতে পারে। না, পারে না। সে শক্তি তার নেই। আমি অনেক সাধনা করে উচ্চ মার্গে পৌঁছেছি, তাই
তার এই ছল আমার কাছে ধরা পড়বে এবং সম্মোহন করতে পারবে না। কথা মতো পরদিন সকালে আমি যাবতীয় যজ্ঞের জিনিস সব গুছিয়ে রাখলাম। উপাচার সাজানো শেষ হলে মনে মনে একবার মধুসুন্দরী দেবীর কাছে প্রণাম জানিয়ে প্রার্থনা করলাম যাতে আমি গ্রামবাসীকে এর হাত থেকে মুক্ত করতে পারি। পরদিন রাত হতেই আমি বেরিয়ে পড়লাম। ইতিমধ্যেই আমি চন্দ্র দর্শনে বসে জেনে নিয়েছিলাম যে এরপর সেই দেবভূত কাকে তার কবলে ফেলতে চলেছে। আর বর্ণনা দিতেই অখিল আমায় সবটা বলে দিয়েছিল এবং তার বাড়িও আমায় চিনিয়ে দেয়। রাত হতেই আমি তার বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। আর ঠিক তখন রাত 1টা থেকে 2টোর মধ্যে হবে, দেখি সেই ব্যক্তি সদর দরজা খুলে বেরোলো। আমি গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তাকে। সেই ব্যক্তির চোখ বন্ধ, ঘুমিয়ে ঘুমিয়েই সে হাঁটতে শুরু করলো। সোজা হাঁটতে লাগলো নদীর দিকে। আর আমি সঙ্গে সঙ্গে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করে তাকে ছুঁয়ে দিলাম। তার হাতটা ধরে তীব্রভাবে ঝাঁকিয়ে মা কালীর মন্ত্র পড়তে লাগলাম এবং তারপর তাকে ডাকতে লাগলাম। ঘোর ভাঙতেই তাকে সব কথা খুলে বলতে সে চমকে উঠে জানালো যে সে ঘুমিয়েই ছিল। হঠাৎ তার মনে হলো তার নাম ধরে কে ডাকছে। সম্ভবত 2বার ডেকেছিল তার নাম ধরে। আর তারপর সে সাড়া দিতেই সেই আগন্তুক তাকে বেরিয়ে আসতে বলে। সম্মোহনের মতো সে তাই করছিল যেমনটা তাকে বলা হয়েছিল। এত অবধি বলতে বলতে আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। আমি তৎক্ষণাৎ তাকে সব বুঝিয়ে দিয়ে এবং তার বাড়ির চারপাশে গণ্ডি কেটে দিয়ে ফিরে এলাম অখিলের বাড়িতে। অখিল বারান্দায় পায়চারি করছিল। আমাকে দেখে জিজ্ঞাসা করলো, কি হলো ঠাকুরমশাই, আটকাতে পারলেন তাকে? হ্যাঁ, পেরেছি। তবে তুমি এখনো ঘুমাওনি? আপনাকে বিপদের মুখে ঠেলে দিয়ে কিভাবে ঘুমাই বলুন তো। চলুন এবার নিশ্চিন্তভাবে ঘুমানো যাক। পরদিন রাত্রে শুরু করলাম মহাযজ্ঞ। আমি জানতাম এই দেবভূত যজ্ঞ হতে দিতে চাইবে না, আর সে নানা রকম বাধা সৃষ্টি করবে। হলো তাই। পুজো শুরু করতেই সেই রাত্রে শুরু হলো বিশাল ঝড়, সাথে দমকা হাওয়ায় সব উড়তে শুরু করলো। পূজার ক্ষেত্রে উপস্থিত ছিলেন গ্রামের পুরোহিত মশাই, 2জন গুণী গ্রামেরই লোক আর অখিল। এ কি হচ্ছে ঠাকুরমশাই, এমন অসময় ঝড়? এ তো সবে শুরু অখিল, আরো না জানি কি কি হবে। ভয় পেলে চলবে না অখিল, আমায় যজ্ঞ সম্পন্ন করতে দাও। পূজা থামালাম না, সে ভূতও আমার সঙ্গে পাল্লা দেওয়া শুরু করলো। ঝড় বাড়তে লাগলো। প্রচন্ড দমকা হাওয়ায় পুজোর থালি উল্টে পড়লো মাটিতে। রাগে রি রি করে উঠলাম আমি। মন্ত্র পাঠ আরো বাড়িয়ে দিলাম। চতুর্ভুজম কালিকং দক্ষিণাং দিব্যং মুন্ডমালা বিভূ তীব্র আওয়াজে কাছেই কোথাও বাজ পড়ল। কয়েকটা পাখি উড়ে গেল গাছ থেকে। চারিপাশে আমি ঋণাত্মক শক্তিকে অনুধাবন করতে পারলাম। আমি এবার সেই শক্তিকে উদ্দেশ্য করে রক্ত জবা ফুলে লাল চন্দন মাখিয়ে ছুঁড়ে মারলাম।
আর সাথে সাথেই অপশক্তির কালো ধূম্র নড়ে উঠল, যেন ব্যথায় কোকিয়ে উঠল সে। আমি পুজো এগোতে লাগলাম। আগুনে আহুতি দিলাম 108টা বেল পাতা, ঢেলে দিলাম 1 শিশি ঘি। পিবন্তিং রুধিরং মোহ চতুর্বাহুযুক্তং দেবীং বরাভয়করং স্মরেৎ। ওম শবারূঢ়ং মহাভীমং ঘোরদংষ্টং বরপ্রদং হাস্য যুক্তং ত্রিনেত্রং চ। ঠিক এমন সময় সেই লোক যে নদী থেকে মাছ তুলে বাজারে বিক্রি করে, সে এসে জানালো যে মোড়লের ছেলের দেহ নদীর পাড়ে ভেসে উঠেছে। সে খবরটা ছড়িয়ে গেল তৎক্ষণাৎ। অখিল বাদে প্রায় সবাই ছুটল সেদিকে, কিন্তু অখিল গেল না। পুজোর কাজ অসমাপ্ত রেখেই আমায় উঠতে হতো, কিন্তু অখিল বলল সেখানে আপাতত যাওয়ার দরকার নেই। সেই দেহ ওখান থেকে আনা, গ্রামের লোকজন আসা, বাড়ির লোকের আসা, তাতে যে সময় লাগবে তাতে পুজো শেষ করতে হবে। না হলে আজ রাত্রে আবার কেউ সেই দেহভূতের কবলে পড়বে। পুজোর শেষ মুহূর্তে বাড়ন্ত বেশি হলো অপশক্তির। ঝড়, জল, বজ্রপাত কোনোটাই থামল না। শেষেই তাকে শেষ করতে আমি শেষবারের মতো নাম জপলাম মা কালীর। তারপর মধু সুন্দরী দেবীকে স্মরণ করলাম, আর শেষ করলাম দেহভূতকে। পূজা সম্পন্ন করে যখন ফিরলাম তীরে, তখন সেখানে কান্নার জোয়ার। সবাইকে যথাসম্ভব শান্ত করে পরিস্থিতি সামাল দিলাম, এবং সেই রাতেই মোড়লের ছেলে নীলুর দেহ সৎকার করা হলো। আর তারপর পরদিন সকালে প্রতিবারের মতোই আপনি ফিরে এলেন, তাই তো? 1 মিনিট ঠাকুরমশাই, সব তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না। দেহভূত ডুবিয়ে মারে, এটা পরিষ্কার, কিন্তু সে তো ডাকে না। তাহলে সবাইকে ঘুমের ঘোরে নাম ধরে ডেকে কে নিয়ে যাচ্ছিল ওই জলাশয় অবধি? সব কি একদিনে জানবে না কি? আজ অনেক রাত হলো, এই প্রশ্নের উত্তর পরের দিন দেওয়া যাবে। কি বলো কিশোরী? কিন্তু ঠাকুরমশাই, আজকে বলে দিলে হতো না কি? না, হতো না তো। সে এক বড় কাহিনী, পরের দিন বলবো। এই উত্তেজনা রাখা কিন্তু ভালো নয়। সারাদিন মনের মধ্যে ঘুরবে প্রশ্নটা। ভালোই তো, সেই সুযোগেই না হয় আরও একদিন আসবে, আর সেটা খুবই শীঘ্র। অগত্যা আর কি। সেদিনের মতো চারি আর ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে মঠলেন থেকে বেরিয়ে পড়লাম। আপনারা শুনছিলেন রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প নিশির ডাকের প্রথম পর্ব। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় মিমো, বিভূতির ভূমিকায় সৌরভ, কিশোরীর ভূমিকায় সৌমিক, সাধুর চরিত্রে সাগর নীল, অখিলেশের চরিত্রে ইন্দ্রজিৎ, ময়না এবং গল্পের সূত্রধার আমি শিউলি। পোস্টার ডিজাইনে অভ্র, সমগ্র পরিচালনা এবং পরিবেশনায় টিম ফেয়ারল্যান্ড। শেষ হল লেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প নিশির ডাকের প্রথম পর্ব। আগামী সপ্তাহে আমরা ফিরে আসব এই গল্পের দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আর হ্যাঁ, ফেয়ারল্যান্ডকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। শুভরাত্রি।